গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি। পড়ছি এর চতুর্থ ও শেষ পর্ব। বৃষ্টি বেড়েছে, জানলার পর্দা উঠছে, বৃষ্টির ছাঁট আসছে। রুস্তম লেখার টেবিলে মোমবাতি এবং দেশলাই নিয়ে বসেছে। ঢাকা শহরে রাতে বৃষ্টি নামলেই ইলেকট্রিসিটি চলে যায়। রুস্তমের লেখালেখি করতে ইচ্ছে করছে। ডাক্তার বলে দিয়েছেন তাকে সবসময় আনন্দে থাকতে হবে, আনন্দের অনুসন্ধান করতে হবে। তার মধ্যে এই মুহূর্তে আনন্দের ঘাটতি আছে। আর্টিস্ট চলে গেছে, তাতে রুস্তমের তেমন খারাপ লাগছে না। হোসেন মিয়া কখন থাকতো না তা বোঝা যেত না। মুনিয়া চলে গেছে, সেটাও খারাপ লাগছে না। এটা মুনিয়ার বাড়ি না, একসময় তাকে চলে যেতেই হবে। খারাপ লাগছে মেয়েটা সত্যি সত্যি যদি ট্রাকের নিচে পড়ে, এই সম্ভাবনা আছে, ডাক্তার বলেছেন। রুস্তম কারেন্ট চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আজকের লেখালেখি হবে মোমবাতির আলোয়। প্রনাশের মৃত্যুর আরেকটা ভার্সন লেখা হবে। এই ভার্সনে প্রনাশ মারা যাবে চলন্ত ট্রাকের নিচে পড়ে। সে তার স্ত্রী পুত্র নিয়ে বের হয়েছিল। চিড়িয়াখানায় যাবে, জীবজন্তু দেখবে। রিকশার সন্ধানে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। রাস্তার ওপাশে একটা রিকশা দেখা গেল। এই রিকশা যাবে বলে প্রনাশ এগিয়ে যেতেই একটা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেল। স্যার, ঘুমাবেন না? রুস্তম চমকে তাকাল। মুনিয়া আগের মতোই তার বিছানার পাশে পাটি পেতে শুয়ে আছে। তার গায়ের শাড়িও আগের মতোই এলোমেলো। তুমি যশোর যাওনি? মুনিয়া উঠে বসে মাথার চুল বাঁধা শুরু করল। জবাব দিল না। আমি ভেবেছিলাম তুমি চলে গেছ, এখন তোমাকে দেখে খুবই ভালো লাগছে। মুনিয়া বলল, আজ সারাদিন আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে, শুয়ে পড়েন। প্রনাশবাবুর মৃত্যুর অংশটা লিখে শুয়ে পড়ব। আমি ঠিক করেছি উনি মারা যাবেন ট্রাকে চাপা পড়ে। মুনিয়া শুতে শুতে বলল, আহা বেচারা। রুস্তম বলল, শাড়ি ঠিকঠাক করে ঘুমাও। মুনিয়া শাড়ি ঠিক করতে করতে বলল, সরি। রুস্তম বলল, তুমি ঠোঁটে কালো লিপস্টিক দিও না, কালো লিপস্টিকে তোমাকে কুৎসিত লাগে। মুনিয়া বলল, আর দেব না স্যার। রুস্তম অবাক হয়ে দেখল মুনিয়ার ঠোঁটে কালো লিপস্টিক নেই, তার ঠোঁটে এখন হালকা গোলাপি আভা। রুস্তম দরজার দিকে তাকাল। দরজা ভেতর থেকে বন্ধ। এর একটাই অর্থ, মুনিয়া নেই। সে মুনিয়াকে কল্পনা করছে। সে সাধারণ মানুষ না, একজন অসুস্থ মানুষ বলেই কল্পনাটাকে বাস্তব মনে হচ্ছে। মুনিয়া পাশ ফিরতে ফিরতে বলল, আমাকে মুনিয়া ডাকবেন না, আমাকে ডাকবেন ময়ূরী। ইলেকট্রিসিটি চলে গেছে। রুস্তম মোমবাতি জ্বালিয়ে খাতা খুলল। তার কাছে খুবই ভালো লাগছে যে মুনিয়া কাছেই শুয়ে আছে। ময়ূরী? জি স্যার। একটু কাছে আসো তো। ময়ূরীর সঙ্গে সঙ্গে উঠে এলো। রুস্তম বলল, কিছুক্ষণের জন্য তোমার হাতটা ধরব। রুস্তম ময়ূরীর হাত ধরেছে। হাত ধরে রাখতে কোনো সমস্যা হচ্ছে না। কল্পনার মেয়ের হাত ধরা যায় না, কিন্তু সে হাত ধরতে পারছে। রুস্তম বলল, আমার বোন সামিনার বাচ্চা হবে। বলেন কি, ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে জানায়নি। আমার ধারণা যমজ মেয়ে হবে। স্যার জানেন, যমজ বাচ্চার আমারও খুব শখ। যমজ বাচ্চা মানুষ করা কঠিন আছে। তোমার স্বামীকে সাহায্য করতে হবে। ভালো কথা, তোমার স্বামীর নাম তো জানা হলো না। জেনে কি হবে স্যার? তাও ঠিক, জেনে কি হবে? ঝুম বৃষ্টি হচ্ছে। জানলা দিয়ে বৃষ্টির ছাঁট আসছে। মোমবাতি শিখা কাঁপছে, যে কোনো সময় নিভে যাবে। রুস্তম বলল, মুনিয়া, তুমি ভালো মেয়ে। স্যার আমি জানি, আমার দুলাভাইও কিন্তু ভালো মানুষ। দুঃখে ধান্ধায় ব্রেন নষ্ট হয়ে গেছে। আহা বেচারা। ঝাপটা বাতাসে মোমবাতি নিভে ঘর অন্ধকার হয়ে গেল। মুনিয়া বলল, আপনি ভয় পাবেন না স্যার, আমি আপনার কাছেই আছি। আমি জানি তুমি কাছে আছো। আগে আমি অন্ধকার ভয় পেতাম, এখন পাই না। অন্ধকার ভয় পেতেন কেন স্যার? এটা খুবই লজ্জার কথা, আমি কাউকে বলিনি। ডাক্তার রেনুবালাকেও বলিনি। লজ্জার কথা বলে বেড়াতে হয় না। বলতে ইচ্ছা না করলে বলতে হবে না। তোমাকে বলতে সমস্যা নেই, কারণ তুমি কেউ না। স্যার এটা কি বললেন? আমি ময়ূরী। আমি ময়ূরী ভাবছি বলেই তুমি ময়ূরী। আমি যদি ভাবি তুমি দিনা, তাহলে তুমি দিনা হয়ে যাবে। আপনার স্ত্রী দিনা? যার ভালো নাম মদিনা? ম কেটে সে হয়েছে দিনা। আমিও আমার নামের ম কেটে ফেলে দেব, আমি হয়ে যাব উরি। বাহ, তোমার তো অনেক বুদ্ধি। উনাকে আমি কি ডাকব? তাকে তোমাকে কিছু ডাকতে হবে না। তার সঙ্গে তোমার কখনো দেখা হবে না। আপনি চাইলেই হবে। আপনার দুপাশেই আমরা দুজন বসে থাকব। রুস্তম বড় করে নিঃশ্বাস ফেলল।
আর তখনই কারেন্ট চলে এলো। ঘরে ঝলমলে উজ্জ্বল আলো, ময়ূরী কোথাও নেই। রুস্তম সাইকেল নিয়ে বের হয়েছে। ঘণ্টাখানিক সাইকেলে চক্কর দেবে। সাইকেলে চক্কর দেওয়া মানে ব্যালেন্স রাখা। ব্রেইন ব্যস্ত থাকে ব্যালেন্স রাখতে, কাজেই সে আনন্দিত বা দুঃখিত হওয়ার সময় পায় না। সাইকেলে উঠলে হাওয়ায় ভেসে থাকার অনুভূতি হয়, সেটাও খারাপ না। মানুষ ছাড়া কোনো প্রাণী কি হাওয়ায় ভাসার কল্পনা করে? একটা কুকুর বা একটা ভেড়া কি অবসর সময়ে কখনো ভাবে সে হাওয়ায় উঠছে? সাইকেল চালিয়ে রুস্তম ঘরে ফিরল। বারান্দায় বেতের চেয়ারে গম্ভীর মুখে চশমা পরা এক বালক বসে আছে। তার হাতে অদ্ভুত এক খেলনা, কাঠির মাথায় কাঠঠুকরা পাখি। পাখিটাকে ছেড়ে দিলেই সে কাঠি টুকরাতে টুকরাতে নিচে নামতে থাকে। রুস্তম কি ছেলেটাকে কল্পনায় দেখছে? মনে হয় না। চশমা পরা গম্ভীর মুখের কোনো ছেলে তার কল্পনায় নেই। রুস্তম বলল, তুমি কে? ছেলে ইংরেজিতে জবাব দিল, মাই নেম ইজ নো, বেঙ্গলি নো। এখানে তোমাকে কে এনেছে? আমাদের ড্রাইভার নিয়ে এসেছে। আমি 1 ঘন্টা থাকব। 1 ঘন্টার মধ্যে 15 মিনিট চলে গেছে। তুমি কোথায় ছিলে? সাইকেল চালাচ্ছিলাম। ম্যাড পার্সন সাইকেল চালাতে পারে না। তোমাকে কে বলেছে? আমি জানি, কারণ আমার অনেক বুদ্ধি। তুমি কি আমাকে চিনতে পেরেছ? ইউ আর মাই ড্যাড। কিভাবে চিনলে? মার ঘরে তোমার 3টা ছবি আছে। তুমি কি আমার সঙ্গে হ্যান্ডশেক করবে? করব। রুস্তম হাত বাড়িয়ে ছেলের হাত ধরল। হঠাৎ করেই রুস্তমের চোখে পানি এসে গেল। ছেলে গম্ভীর গলায় বলল, তুমি ম্যাড পার্সন না। ম্যাড পার্সন শুধু হাসতে পারে, কাঁদতে পারে না। তোমার ডাকনাম না, ভালো নাম কি? ভালো নাম বিভাস। বিভাস অর্থ সূর্য, দ্য সান। সূর্য পৃথিবী থেকে কত দূরে জানো? জানি না। সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। স্কুলে শিখিয়েছে? হ্যাঁ, আমি রাইম মিলাতে পারি। তুমি কি পারো? ব্যাপারটা বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। বিভাস বলল, আমার নাম বিভাস। পানিতে ভাসছে একটা হাঁস। বিভাসের সঙ্গে হাঁসের রাইম। রুস্তম বলল, মনে হয় আমি পারব। বিভাস বলল, আমি একটা করে সেন্টেন্স বলবো, তুমি রাইম করবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দ্য সান ইজ হট। রুস্তম বলল, দ্য সান ইজ হট, বাট আই এম নট। I feel cold, my son is bold. I love my son, he is such a fun. বিভাস বলল, তুমি খুব ভালো রাইম করতে পারো। তুমি কি আমাকে দেখে খুশি হয়েছ? খুব খুশি হয়েছি। মা বলেছিল, তুমি কোনো কিছুতেই খুশিও হও না, আবার দুঃখও পাও না। রুস্তম বলল, আমি খুশি হই, আবার দুঃখও পাই। তবে দুঃখ পেলেও কাউকে বুঝতে দেই না, আনন্দে থাকার চেষ্টা করি। আমার ডাক্তার আমাকে সবসময় আনন্দে থাকতে বলেছে। তুমি কি এখন আনন্দে আছো? হ্যাঁ। তুমি কি আমাকে 1 পিস কাগজ আর কলম দিতে পারবে? পারব। কি করবে? ছবি আঁকবে? না, মাই ফাদার এসেটা লিখব। আগে যেটা লিখেছিলাম সেটা ভুল ছিল। রুস্তম বলল, তোমার লেখা শেষ হলে আমি কি পড়ে দেখতে পারব? পারবে। তার বাবাকে লেখা বিভাসের রচনাটা এরকম। My father is a loving person. He can make rhymes with almost anything. He likes to ride bike. A mad person cannot ride bike. So, he is not a mad person. He is poor in science. He could not tell the distance between earth and sun. When my father shook his hand with me, he cried. This again shows that he is not a mad person. Mad person cannot cry. They can only laugh. Ha ha ha. বিভাস 1 ঘন্টার জন্য এসেছিল। ঘড়ি দেখে 1 ঘন্টা পার করে বলল, যাই। রুস্তম বলল, যাও। বিভাস বলল, মা বলেছে তুমি গুড পেইন্টার। আমি তোমার জন্য একটা ছবি নিয়ে এসেছি। ছবিটা ভালো হয়নি, আমি এর চেয়ে ভালো ছবি আঁকতে পারি। রুস্তম ছেলের ছবি হাতে নিল। ছবিতে একটা জবা ফুল আঁকা। রুস্তম বলল, ছবি দেখে আমি বুঝতে পারছি তুমি জবা ফুল এঁকেছ, কাজেই ছবিটা ভালো হয়েছে। তুমি কি জবা ফুলের ইংরেজি জানো? জানি। সাধারণভাবে জবাকে বলে চায়না রোজ। মূল ইংরেজি হল হিবিস্কাস রোজ সিনেন্সিয়া।
বাহ বাবা, তুমি গুড বয়। বিভাস একবারই তার বাবাকে বাবা ডেকে গাড়িতে উঠে গেল। রুস্তম তার ছেলের ছবি আইকা গাম দিয়ে লেখার টেবিলের সামনে সেঁটে দিল। সাদেক আলী লোক মারফত তার ছেলেকে একটা চিঠি পাঠিয়েছেন। যে চিঠি নিয়ে এসেছে তার নাম সগীর। তার চেহারায় কি কারণে যেন ইঁদুরভাব প্রবল। কোঠর থেকে প্রায় বের হয়ে আসা চোখের কারণে হতে পারে। সগীরের পোশাক আশাক পরিষ্কার, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে নোংরা পোশাক পরে আছে। তার গা থেকে গরম মশলার গন্ধ আসছে। সগীর বলল, পত্র মন দিয়ে পাঠ করেন। আমাকে কিছু টাকা দেওয়ার কথা আছে। টাকা দেন, চলে যাব। ভুক লেগেছে, খানা খেতে হবে। রুস্তম বলল, আমার এখানে খান, রান্না হয়ে গেছে। আমি 2 বেলা বিরিয়ানি খাই, অন্য কিছু খাই না। এই জন্য আমার আরেক নাম বিরিয়ানি সগীর। সকালে নাশতা কি খান? নাশতার মধ্যেও হিসাব আছে। খাসির তেহারি খাই, বৃহস্পতিবারে খাই মুরগির লটপটি দিয়া পরোটা। মুরগির লটপটি কি? মুরগির লটপটি কি সেই হিসাব আপনাদের পরে দিব। আগে পত্র পাঠ করেন। জেলখানা থেকে পত্র বের করার দিকদারি আছে। রুস্তম চিঠি পড়তে শুরু করল। 786। বাবা রুস্তম, তুমি কি ভাবো জেলখানায় আছি বলে তোমাদের কোনো সংবাদ পাই না? তোমার এবং তোমার বোনের উপর নজরদারি করার জন্যে আমার লোক আছে। তোমার বোন যে কাণ্ড করেছে তার ক্ষমা অন্যদের কাছে থাকতে পারে, আমার কাছে নাই। এই পত্র নিয়ে যে তোমার কাছে গিয়েছে তার নাম বিরিয়ানি সগীর। যে কোনো কাজে তুমি তার উপর ভরসা রাখতে পারো। যে বদটার সঙ্গে তোমার বোন পালিয়েছে তাকে শিক্ষা দেওয়ার জন্য তুমি সগীরকে ব্যবহার করতে পারো। আমার শরীর ভালো না, আমি বিরাট অশান্তিতে আছি। পায়ে পানি এসেছে। মেয়েদের পেটে সন্তান এলে পায়ে পানি আসে। আমার পেটে সন্তান আসার কোনো কারণ নাই, কিন্তু পায়ে পানি। জেলের ডাক্তার বলেছে কিডনির সমস্যা। কিডনি সমস্যা হলে নাকি পায়ে পানি আসে। আমার রাতের ঘুম জন্মের মতো বিনাশ হয়েছে। গত মাসের 3 তারিখ থেকে রাতের ঘুম শেষ। ওই তারিখে জেলখানায় মুসাগুন্ডার ফাঁসি হয়। ফাঁসির আগে সে বিকট চিৎকার করতে থাকে, আমারে মারিস না, আমারে মারিস না। তারপর থেকে প্রতি রাতে এই চিৎকার শুনে ঘুম ভাঙে। বাকি রাত আর ঘুমাতে পারি না। আমি একা যে শুনি তা নয়, সবাই শোনে। জেলা সাহেব নিজেও শুনেছেন। আজীব ঘটনা। এই চিৎকারের হাত থেকে বাঁচার জন্য আমাকে জেল থেকে বের হতে হবে। এই বিষয়ে তুমি, তোমার বোন, তোমরা কিছুই করছো না। বিরাট আফসোস। যাই হোক, আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করব। শত দুঃখের মধ্যে একটা ভালো সংবাদ হল, গোলাম মাওলা এবং তার ড্রাইভার র্যাবের হাতে ধরা খেয়েছে। এটা পাকা খবর। তার ড্রাইভারের নাম মনু। সে পাকা সন্ত্রাসী। গোলাম মাওলার ডান হাত বাম হাত দুটাই সে। সবাই মনু ড্রাইভারকে অতি ভালো মানুষ হিসেবে জানে। অন্যের কথা বাদ দাও, আমি নিজেও তাই জানতাম। যাই হোক, নিয়মিত ওষুধ সেবন করবে। যে কোনো প্রয়োজনে সগীরের সাহায্য নিবে। ইতি তোমার হতভাগ্য পিতা, এস আলী, বিএসসি অনার্স। চিঠি শেষ করে রুস্তম বলল, আপনাকে কোনো টাকা পয়সা দেওয়ার কথা চিঠিতে লেখা নাই। সগীর হতভম্ব গলায় বলল, বলেন কি? চিঠি আমার কাছে দেন, পড়ে দেখি। আমাকে 5,000 টাকা ক্যাশ দেওয়ার কথা। সগীর চিঠি পড়ল। সে অবাক। আসলেই টাকা পয়সার কোনো উল্লেখ নাই। সগীর বড় নিঃশ্বাস ফেলে বলল, 786 যে লেখা, এটা কি টাকার পরিমাণ? না, এটা একটা সাংকেতিক সংখ্যা। এর অর্থ বিসমিল্লাহির রহমানির রাহিম। জীবনের প্রথম শুনলাম। রুস্তম বলল, অনেক কিছুই জীবনে প্রথম শুনতে হয়। একটা বলবো? বলেন শুনি। সূর্যের আরেক নাম বিভাস, এটা জানেন? না। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, এটা জানেন? না। জবা ফুলের আরেক নাম চীনা গোলাপ, এটা জানেন? না। আপনার যদি নতুন কিছু জানতে ইচ্ছা করে চলে আসবেন, আমি শোনাব। আপনি তো আজীব লোক। এখন বলেন, আপনার কোনো কাজ আছে? কোনটাকে কাজ করে দেব? আমার একটা কাজ আছে। মুনিয়া মেয়েটাকে বলতে হবে সে যেন চলন্ত ট্রাকে লাফ দিয়ে পড়ার কথা না ভাবে। বেশি ভাবলে এটা তার মাথায় ঢুকে যাবে। তখন সে সত্যি চলন্ত কোনো ট্রাকের সামনে পড়বে। ইনহেবিটেশন কেটে গেলে মানুষ যে কোনো কাজ করতে পারে। মুনিয়াকে এই কথা বলতে হবে? জি। সে থাকে কই? সে থাকে কোথায় আমি জানি না। তাকে যশোরের নাইট কোচে তুলে দেওয়া হয়েছে। তার কোনো পিকচার কি আছে আপনার কাছে?
না, তবে আমি ঠিক করেছি তার একটা ছবি আঁকব। আর্টিস্ট হোসেন মিয়া আউটলাইন এঁকে আমার অনেক সুবিধা করে দিয়েছেন। সগির উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনার সঙ্গে অনেক পেশা পারলাম, এখন উঠি। আপনার দেমাগে সমস্যা আছে। ভালো পীর ফকির দেখে একটা তাবিজ নেন। আপনাকে পছন্দ হয়েছে বলে কথাটা বললাম। বিরিয়ানি খেতে যাবেন? হ্যাঁ, আপনাকে তো বলেছি আমার একমাত্র খাদ্য বিরিয়ানি। আমার ঠিকানাটা লিখে রাখেন, এমন জায়গায় রাখেন যেন চোখের সামনে থাকে। যে কোনো সময় আমার প্রয়োজন পড়বে। ভালো মানুষের প্রয়োজন নাই। এখন সময় খারাপ, এখন শুধু দুষ্টের প্রয়োজন। আপনাকে বিরিয়ানি আনিয়ে দিচ্ছি, আমার সঙ্গে দুপুরের খাবার খান। বাবা চিঠিতে টাকার কথা কিছু না লিখলেও আপনাকে আমি টাকা দিব। কেন দিবেন? আমার বাবা মিথ্যুক মানুষ, তিনি টাকার লোভ দেখিয়ে কাজ করিয়ে নিতে পছন্দ করেন। আপনার বেলাতেও এই কাজ করেছেন। আপনি যে সত্যি কথা বলেছেন তা বুঝতে পারছি। কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলাম সেটা বলতে পারবো না। আমার মাথার ঠিক নেই, সব কথা গুছিয়ে বলতে পারি না। আমি আপনাকে পাগলের তেল এনে দিব। এই তেল 1 সপ্তাহ মাথায় মাখবেন, ইনশাল্লাহ আরোগ্য হবেন। যদি আরোগ্য না হন, আমি নিজের গু নিজে সেটে খাব। বিরিয়ানির বদলে গু খাবেন? অবশ্যই খাব। একবার যখন বলেছি তখন খাব। ধোয়া লুঙ্গি আছে, গোসল করব। গোসল না করে আমি খানা খাই না। যতবার খানা ততবার গোসল। ধোয়া লুঙ্গি আছে। বিরিয়ানি কোত্থেকে আনাবেন? মগবাজারের তাজ হোটেলেরটা ভালো। কাউকে পাঠায় দেন, নিয়ে আসবে। ম্যানেজারকে যেন আমার নাম বলে। নাম বললে কি হবে? মাংস ঠিক মতো দিবে, ঘাড়ের মাংস দিবে, আলু 1-2 পিস বেশি দেবে। সগির দুপুরের খাওয়া শেষ করে লম্বা ঘুম দিল। ঘুম ভাঙল সন্ধ্যার পর। সে খালি গায়ে স্বাভাবিক ভঙ্গিতেই ঘুরে বেড়াতে লাগল, যেন এইবারই তার নিজের। চায়ের কাপ হাতে একসময় রুস্তমের ঘরে ঢুকল। রুস্তম লেখালেখিতে ব্যস্ত। রুস্তমের সামনে চেয়ারে বসতে বসতে বলল, কি লিখেন? রুস্তম বলল, প্রনাশের মৃত্যুর অংশটা লিখছি। প্রনাশকে? আমার উপন্যাসের চরিত্র। সে মারা যাওয়ার পর উপন্যাস শুরু হয়। কিভাবে মারলে তাকে ভালো হবে এটা বুঝতে পারছি না। অনেকভাবে লিখেছি, কোনোটাই পছন্দ হচ্ছে না। আপনাকে পড়ে শোনাব? আপনার কাছে কোনটা ভালো লাগে যদি বলেন। সগির হাই তুলতে তুলতে বলল, পড়েন শুনি। সোলো পড়বেন? রেলগাড়ির মতো পড়লে কিছু বুঝব না। রুস্তম প্রনাশের মৃত্যুর সব ভার্সন পড়ল। সগির বলল, সিনেমা হলে মৃত্যু সবচেয়ে ভালো। কেন? পাবলিক বিরাট ক্যাসাল শুরু করবে। পাবলিক আসছে বই দেখতে, মৃত্যু দেখতে আসে নাই। টিকিট কাটা পাবলিক, ওই হল্লা হবে। চেয়ারের গদি কাটা হবে। এর মধ্যে কয়েকটা ককটেল ফুটবে, খেলা জমবে। ককটেল? ককটেল না থাকলেও চলবে। কোক ফান্টার বোতল ভালোভাবে ঝাঁকি দিয়া যদি ফিক্কা মারেন, ককটেল ফোটার আওয়াজ হবে। শেষমেশ সিনেমার পর্দায় আগুন। সগিরের চোখ কোটর থেকে খানিকটা বের হয়ে এসেছে। চোখ চকচক করছে। রুস্তমের মনে হল সগির চোখের সামনে দৃশ্যটা স্পষ্ট দেখছে। বড় লেখকদের লক্ষণ। বড় লেখকরা চোখের সামনে সব দেখতে পান। প্রনাশবাবু ওর পরিবারের বয়স কত? বয়স অল্প। অল্পটা কত ঠিকমতো বলেন। ধরুন 22-23। চেহারা ছবি কেমন? মিষ্টি চেহারা। চেহারার আবার ঝাল মিষ্টি কি? চোখ মুখের কাটিং কেমন? ভালো। নাক মোটা না খাড়া? সামান্য মোটা। ঠোঁটের অবস্থা কি, পাতলা না মোটা? নাকের সঙ্গে মিল রেখে ঠোঁটো খানিকটা মোটা। গাত্রবর্ণ কালো? কালো না, শ্যামলা। প্রনাশবাবুর মৃত্যুর পর তার স্ত্রীর গতি কি হবে কিছু চিন্তা করেছেন? তাকে একটা ভালো মুসলমান ছেলের সঙ্গে শাদীর ব্যবস্থা করেন। মিটা কলেমা পড়ে মুসলমান হবে, তারপর শাদী। ছেলে গরিব ঘরের। বিবাহের পর তার ভাগ্য খুলে যাবে। 2 হাতে টাকা আসতে থাকবে। ধানমন্ডিতে ফ্ল্যাট কিনবে, গাড়ি কিনবে। গাড়ি 2টা দিয়ে দেন, একটা তার আরেকটা তার স্ত্রীর। ছেলের আপন ভাই বিষয়টা ভালো চোখে নিবে না। তার নজর আপন ভাইয়ের স্ত্রীর দিকে। সেই সময়ে অসময়ে ভাইয়ের বাসায় উপস্থিত হয়। ভাবের জন্য সে দেওয়ানা। মেয়েটা শুরুতে না না করলেও একসময় তার মন দুর্বল হয়। 2জনে মিলে ঠিক করে পথের কাঁটা দূর করবে। 10,000 টাকার কন্টাকে তারা একজনকে ঠিক করে। মনে করেন তার নাম সগির। রুস্তম বলল, এই গল্পটা শুনতে চাচ্ছি না। শুনতে না চাইলে শুনবেন না। জোর জবরদস্তি করে আপনারে কিছু শোনাব না।
বিরানি সগির জোর জবরদস্তি করে কোনো কিছু করে না। হোটেলের নাম সাংগ্রিলা। হোটেল না, স্বপ্নপুরী। স্বপ্নপুরীর লনে আমিন মুখ বোতা করে বসে আছে। তার সামনে টলটলে পানির নহর, সেখানে রঙিন মাছ ঘুরঘুর করছে। আমিনের মাথার ওপর লাল টালির ছাদ, বাগানবিলাস ছাদকে ঘিরে রেখেছে। বাগানবিলাস ফুটিয়েছে নীল পাতা। কিছুদূর পরপর বার্ড অব প্যারাডাইজ নামের কলাবতী ধরনের গাছ। গাছগুলোর দিকে তাকালে মনে হয় পৃথিবী এত সুন্দর কেন। আমিন ভাইপীরের প্রতি কৃতজ্ঞ। তার ধারণা যা ঘটেছে ভাইপীরের তাবিজের কারণে ঘটেছে। এই তাবিজ এখনও তার গলায় পরা। আমিন ঠিক করে রেখেছে বাকি জীবন সে তাবিজ গলায় ঝুলিয়ে রাখবে। ভাইপীরের তাবিজ বেশ অদ্ভুত। তিনি তার খাওয়া সিগারেটের ছাই খানিকটা ভরে দিয়েছেন, বলেছেন কাজ হলে এতেই হবে। কাজ যে হয়েছে তা তো দেখাই যাচ্ছে। সামিনা 2 গ্লাস অরেঞ্জ জুস নিয়ে ঢুকল। আমিনের সামনে গ্লাস রাখতে রাখতে বলল, মুখ ভোতা করে রেখেছ কেন? আমিন বলল, আফতাব বটটা কোথায়? সে কোথায় আমি কি করে জানব? যেই সে টের পেয়েছে আমি তাকে এনেছি চরণদাস হিসেবে, তারপর থেকে সে নিখোঁজ। সুন্দর একটা জায়গায় বসে আছো, মুখ থেকে ভোতা ভাব দূর করো। 2টা ভালো কথা বলো, 4-5 লাইনের একটা কবিতা বলো। আমার কবিতা মুখস্থ থাকলে তো কাজই হতো। স্কুলে পড়া কোনো কবিতা মনে নাই? ওই দেখা যায় তালগাছটা মনে আছে। তালগাছের কবিতাই বলো। সত্যি বলবো? হ্যাঁ, 2 লাইন হলেও বলো। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা। সামিনা বলল, তোমাকে দেখে খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে জানতে চাও? চাই। মনে হচ্ছে আমার জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমি বেহেশতে আছি। দেখো, আমার চোখে পানি এসে গেছে। আনন্দে যখন চোখে পানি আসে, সেই চোখের পানি লোনা হয় না, এটা জানো? না। আঙুলে করে চোখের পানি নিয়ে জিভে লাগিয়ে দেখো, লোনা লাগবে না। মিষ্টি লাগবে? লাগতেও পারে, তবে লোনা লাগবে না। আমিন আঙুলে করে চোখের পানি নিয়ে জিভে ছোয়ালো। অবাক হয়ে বলল, আসলেই তো নোলা লাগছে না, বরং মিষ্টি ভাব আছে। কমলার রসটা খাও, এর মধ্যে কিছু একটা দিয়েছে, খেতে অদ্ভুত ভালো হয়েছে। আমিন গ্লাসে চুমুক দিয়ে বলল, আসলেই তো অদ্ভুত। সামিনা বলল, এদের কাছ থেকে রেসিপি নিয়ে যাব। আমিন বলল, তোমাকে কি যে সুন্দর লাগছে। সামিনা বলল, প্রেগনেন্সির সময় সব মেয়েকে সুন্দর লাগে, তখন ব্যালেন্স হরমোন সিক্রেশন হয় এই কারণে। এখন কাজের কথা বলি, আমি তোমাকে নিয়ে 1 মাস ঘুরব। অবশ্যই। আজ শপিংয়ে যাব, যমজ বাচ্চাদের জন্য বেবি স্ট্রলার পাওয়া যায়, সেটা কিনব। তোমার যমজ বাচ্চা হবে নাকি? আমার ধারণা তাই, হোক বা না হোক আমি ডাবল স্ট্রলার কিনব। তোমার কিনতে ইচ্ছে হলে অবশ্যই কিনবে। আমি ওদের একজনের নামও ঠিক করে রেখেছি, আইলিতা। অন্যজনের নাম তুমি রাখবে। মেয়ে হচ্ছে? এখনও তো জানি না কি হচ্ছে। আমার মন বলছে যমজ মেয়ে। 4 মাস পর হলে ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করে বলতে পারবেন। আমিন বলল, একজন ভালো ডাক্তারের খোঁজ বের করো তো, আমি ডাক্তার দেখাবো। তোমার কি হয়েছে যে ডাক্তার দেখাবে? গায়ে দুর্গন্ধ। সামিনা বলল, তোমার গায়ে কোনো দুর্গন্ধ নেই, তোমাকে রাগাবার জন্য এসব বলেছি। বলো কি? সামিনা হাসতে হাসতে বলল, আমি একটা বই কিনেছি, সেখানে মানুষকে রাগানোর নানান কৌশল দেয়া আছে। বইটার নাম হাউ টু অ্যানয় সামওয়ান। 2-একটা কৌশল বলো তো, আমিও শিখে রাখি। সামিনা জুসে চুমুক দিতে দিতে বলল, পুরুষ মানুষ সবচেয়ে বেশি রাগে যখন ভদ্রভাবে তাকে বোকা বলা হয়। তুমি যদি কাউকে বলো তোমার আইকিউ রুই মাছের চেয়ে বেশি, তাহলে সে রাগবে। আমিন বলল, রাগবে কেন? সামিনা বলল, তুমি বাংলাদেশের সেরা বোকাদের একজন, কাজেই তুমি বুঝতে পারবে না। আমিন হাসল। সামিনা তাকে বোকা বলছে, এটাও শুনতে ভালো লাগছে। আমিন বলল, অরেঞ্জ জুস খেয়ে মাথা ঘুরছে কেন বলো তো? সামিনা বলল, তুমি অরেঞ্জ জুস খাচ্ছ না, তুমি খাচ্ছ টাকিলা সানরাইজ, এজন্যে মাথা ঘুরছে। অরেঞ্জ জুসের সঙ্গে টাকিলা মেশানো। টাকিলা জিনিসটা কি, মদ নাকি? নামধাম কোত্থেকে শিখেছ? তোমার বন্ধু আফতাব সাহেবের কাছে শিখেছি, ওস্তাদ লোক। তোমার মতো ওস্তাদ না। সামিনা হাসতে হাসতে বলল, তা ঠিক, তোমাকে আরেকটা টাকিলা সানরাইজ দিতে বলি। পাগল নাকি? আমার কথা শোনো, আরেকটা নাও, খেয়ে মাতাল হয়ে যাও। লাভ? মাতাল হলে এক একজন এক এক ধরনের কাণ্ড করে, তুমি কি করো সেটা আমার দেখার ইচ্ছা। মাতাল হয়েছে কিনা বুঝবে কিভাবে? সামিনা হাসতে হাসতে বলল, যখন দেখবে তোমার সামনে 2 জন সামিনা বসে আছে তখন বুঝবে তুমি মাতাল।
দুটা সামিনা? একটা রিয়েল আর একটা আনরিয়েল। আমি আগ্রহ নিয়ে টাকিলা সানরাইজ খাচ্ছে। তার খুব ইচ্ছে করছে দুজন সামিনা দেখে। রুস্তম মুনিয়ার আউটলাইন করা ক্যানভাস নিয়ে বসেছে। তার ছবি আঁকা আগ্রহ নিয়ে দেখছে তার পুত্র বিভাস। রুস্তম খুব ভালো করে জানে বিভাস তার সামনে নেই। তার ব্রেইন বিভাসকে তৈরি করেছে, এমনভাবে করেছে যে রুস্তম ইচ্ছা করলে ছেলেকে স্পর্শ করতে পারে। বাবা, তোমার ছবিটা খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ। ছবিটার গায়ে কাপড় নেই কেন? আমার আর্ট টিচার আউটলাইন এইভাবে করে দিয়েছেন। তুমি কাপড় পরিয়ে দিও। আচ্ছা, মেয়েটাকে? ওর নাম মুনিয়া। ছবিতে মেয়েটাকে যত সুন্দর লাগছে, সে কি এত সুন্দর? আমার আঁকা জবা ফুলের ছবিতে তুমি কি এই মেয়েটির ঠিকানা লিখে রেখেছ? না, মুনিয়ার ঠিকানা আমি জানি না। জবা ফুলে সগিরের ঠিকানা লেখা। সগির কে? সে একজন দুষ্ট লোক। দুষ্ট লোকের কোনো ঠিকানা থাকে না বাবা। দুষ্ট লোকেরা থাকে জেলখানায়। কিছু দুষ্ট লোক জেলখানার বাইরে থাকে, আবার কিছু ভালো মানুষ থাকে জেলখানায়। আমার বাবা কোনো খুন করেন নাই। মা নিজে শাড়ি পেঁচিয়ে ফাঁস নিয়েছিলেন, অথচ দেখো খুনের দায় বাবা জেলখানায়। তোমার বাবা ভালো মানুষ? ধান্দাবাজ বোকা মানুষ, তবে জেলে থাকার মতো খারাপ না। বাবা, আমি এখন চলে যাই। দেরি করলে মা বকা দেবে। আচ্ছা, যাও। তোমার জানলাটা বন্ধ করে দাও বাবা, বৃষ্টির পানি ঢুকছে। রুস্তম জানলা বন্ধ করে দেখল বিভাস নেই, ঘর ফাঁকা। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে ছবি আঁকতে বসল। দরজার বাইরে থেকে সগির বলল, রুস্তম ভাই, কার সঙ্গে কথা বলছিলেন? আমি দেখলাম আপনি হাত পা নেড়ে কথা বলছেন। আপনার অবস্থা তো ভালো না। পাগলের তেলটা নিয়ে আসা দরকার। নারায়ণগঞ্জ থেকে আনতে হবে। দেখি কাল পরশু চলে যাব। রুস্তম বলল, আচ্ছা। আপনি তো ভালো পিকচার আঁকেন। আমার এক বন্ধু ছিল শামীম নাম, সেও ভালো পিকচার আঁকত। রিকশার পিছনে ভালো ভালো পিকচার সব তার আঁকা। শাবানা ম্যাডামের এমন এক পিকচার এঁকেছিল, আমি বললাম, দোস্ত পায়ের ধুলা দে, সিটে খাবো। আপনি যে মেয়েটারে আঁকতেছেন সে কে? তার নাম মুনিয়া। ও আচ্ছা, এর কথাই আমাকে বলেছিলেন। মেয়ে তো বেহেশতের হুরের চেয়েও সুন্দর। চোখ বন্ধ করে ফিল্মের হিরোইন হইতে পারবে। রুস্তম ছোট্ট নিঃশ্বাস ফেলল। পেইন্টিংয়ে মেয়েটা যত সুন্দর এসেছে, বাস্তবে ততটা সে না। এই ছবির মেয়ের সৌন্দর্য আরোপিত। কি আরোপ করেছে? এই প্রশ্নের উত্তর নেই। সগির ঘরে ঢুকে রুস্তমের সামনে বসল। হাই তুলতে তুলতে বলল, আপনার এখানে আরামে থাকলাম, এখন চলে যাব। রুস্তম বলল, কোথায় যাবেন? কোথায় যাব বলবো না, বিপদ আছে। কি বিপদ? ধরেন আমার খোঁজে পুলিশ এসে ধরল আপনাকে। ডলা দিতে দিতে বলল, বিরানি সগির কোথায়? আপনাকে তখন বলতেই হবে। পুলিশের কাছে ধরা খেয়ে যাব। বুঝেছেন সমস্যা? তবে আপনাকে বলা যায়, আমি উঠব তাজ হোটেলে। তাদের সাথে ব্যবস্থা আছে। যেখান থেকে আপনার জন্য বিরিয়ানি আনা হয় সেই হোটেলে? আপনার ছেলে মেয়ে নাই? এক মেয়ে ছিল, তার হিস্টোরি শুনবেন? শুনব। মেয়ের নাম সখী না, আমি ডাকতাম সখী। আমি, মেয়ে আর মেয়ের মা থাকতাম বিএনপি বস্তিতে। বিএনপি বস্তি চিনেন? না, না চিনলেও চলবে। সখীর বয়স তখন 6 কিংবা 7। সে বিরিয়ানি খাবে, ভাত খাবে না। আমি ঠেলা চালাই। মেয়ের জন্যে বিরিয়ানি কই পাব? তারে বুঝায় বললাম, সে বুঝমানে না। শেষে দিলাম থাপ্পড়। রাত্রে মেয়ের আসলো জ্বর। জ্বরের মধ্যেও বিড়বিড় করে বলে, বাবা বিরিয়ানি খাবো। মেয়েটা মারা গেল পরদিন দুপুরে। তার মৃত্যুর পর থেকে আমি বিরিয়ানি ছাড়া কিছু খাই না। যে বিরিয়ানির জন্যে আমার সখীমা মারা গেল, আমি ঠিক করলাম বাকি জীবন এই জিনিসই খাব। বের মা কোথায়? জানি না কই আছে। 5 বছর জেল খাটলাম, বাইর হইয়া তারে আর পাই নাই। খোঁজ করেছেন? এক একজন এক এক কথা বলে। কেউ বলে মারা গেছে, কেউ বলে বেশ্যাপল্লীতে আছে। রুস্তম বলল, আপনার বিরিয়ানি খাবার গল্প শুনে মন খারাপ হয়েছে। আমার সহজে মন খারাপ হয় না, আজ হয়েছে। আপনার মেয়ের কোনো ছবি কি আছে? তাকে দেখতে ইচ্ছা করছে। আমার কলজার মধ্যে ছবি আছে, আর কোনোখানে নাই। রুস্তম ভাই, আমি সকালে চলে যাব। আপনার জন্যে পাগলের তেলের ব্যবস্থা করব। এই বিষয়ে নিশ্চিন্ত থাকেন। আপনার কোনো শত্রু থাকলে নাম ঠিকানা বলেন, শেষ করে দিয়ে যাব। তার জন্য কোনো টাকা পয়সা নিব না।
বাবা রুস্তম আলী, দোয়াগো, আমি তোমার উপর বিরক্ত, মহাবিরক্ত, মহারও অধিক বিরক্ত। তোমার মাথায় কিছু সমস্যা আছে, এই বিষয়ে আমি অবগত আছি। আবার তুমি যে বদ্ধ উন্মাদ না, এই বিষয়ে আমি অবগত। কিন্তু তুমি এখন যা করছ তা কোনো বদ্ধ উন্মাদও করবে না। শুনলাম বিরানি সগির এখন তোমার সঙ্গেই থাকে, খায়, ঘুমায়। ইহা কি? সগির কি বস্তু তা কি তুমি জানো? ৫-১০ হাজার টাকার বিনিময়ে সে মানুষ খুন করতে পারে। র্যাব, পুলিশ তার সন্ধানে আছে। তারা সগিরকে যখন তোমার বাড়ি থেকে উদ্ধার করবে তখন কি তোমাকে ছাড়বে? চিঠি পাওয়া মাত্র কিছু টাকা পয়সা দিয়া সগিরকে বিদায় করবে, ইহা পিতৃ আজ্ঞা। কথার অন্যথা হলে তোমাকে ত্যায্যপুত্র করা ছাড়া আমার গতি নাই। আমার শরীর ভালো না, রাতে এক ফোঁটা ঘুমাতে পারি না। মুসাগুন্ডার ফাঁসির ঘটনা লিখেছিলাম। ফাঁসির পূর্বে সে চিৎকার করেছিল, আমারে মারিস না, আমারে মারিস না। তার চিৎকার এখন আর কেউ শুনে না, কিন্তু আমি শুনি। বিরাট অশান্তিতে আছি। তবে তোমাকে এইসব বলা বৃথা। তুমি ভালো থাকার চেষ্টা করো। ইতি তোমার হতভাগ্য পিতা, এস আলী, বিএসসি অনার্স। পুনশ্চ ১, বিরানি সগিরকে বিদায় করো। পুনশ্চ ২, বিরানি সগিরকে বিদায় করো। পুনশ্চ ৩, বিরানি সগিরকে বিদায় করো। বিরানি সগিরকে বিদায় করতে হল না, সে নিজে নিজেই বিদায় হল। রুস্তমের জন্য নারায়ণগঞ্জের পাগলের তেল আনতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়ল। র্যাবের মেজর ইসমাইল বললেন, তোর হাতে কি? সগির বলল, স্যার, বোতল। কিসের বোতল? বোতলে আছে কি? সগির দাঁত বের করে বলল, আপনি কি ভাবছেন অ্যাসিড? অ্যাসিড না, পাগলের তেল। 2 বোতল আছে, আপনার প্রয়োজন থাকলে 1 বোতল রেখে দেন। তোর যে সময় শেষ, বুঝতে পারছিস? ইয়েস স্যার। ইংরেজিও জানিস? 2 সেটটা ইংরেজি না জানলে আপনার মতো মানুষদের সামনে কথা বলবো কেমনে? স্যার কি আমারে ক্রস ফায়ারে দিবেন? কিছু ইনফরমেশন দে, তারপর বিবেচনা করব। তালেব কোথায় আছে বললে ছেড়ে দিব। সগির বলল, স্যার, আমি পুলাপান না, কেন আমারে বুঝ দেন? তালেব কই আছে বললেও সেও মরব, আমিও মরব। এর চেয়ে আমার একা মরা ভালো না? মেজর ইসমাইল চোখে সানগ্লাস পরলেন। সন্ধ্যার পর মেজর সাহেবের চোখে সানগ্লাস পরা খারাপ লক্ষণ। সগির, রাতের খাওয়া দাওয়া হয়েছে? না। কি খেতে চাস বল? বিরানি? যে, সাথে একটা লাচ্ছি দিয়েন। স্যার, আর একটা কথা, 2 বোতল পাগলের তেল আমি একজনের জন্য কিনেছি, তার ঠিকানা দিতেছি। তেলের বোতল 2টা তার হাতে পৌঁছাই দিবেন। যদি পৌঁছায় না দেন, রোজ হাসরে আমি আপনার ঘাড় কামড়ায় ধরব। রোজ হাসরে আপনার হাতে বন্দুক থাকব না, কিন্তু আমার মুখে দাঁত ঠিকই থাকব। পরদিনের খবরের কাগজে দুর্ধর্ষ সন্ত্রাসী বিরানি সগিরের ক্রসফায়ারে মৃত্যুর খবর প্রকাশিত হল। রুস্তম খবরের কাগজ পড়ে না, কাজেই সগিরের মৃত্যু সংবাদ সে জানল না। দুপুরবেলা অচেনা এক লোক তাকে 2 বোতল পাগলের তেল দিয়ে গেল। আমিনের তাড়া খেয়ে রুস্তমের বাড়ি ছেড়ে যারা পালিয়ে গিয়েছিল, একে একে তারা সবাই ফিরে আসছে। সবার আগে উপস্থিত হলেন চণ্ডীবাবু। সিঁড়ি ভেঙে দোতলায় উঠার ক্ষমতা তার নেই। ড্রাইভারের কাঁধে ভর দিয়ে অনেক কষ্টে দোতলায় উঠলেন। রুস্তমের শোবার ঘরে উকি দিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার, আমার অন্তিম সময় উপস্থিত। শেষ কয়েকটা দিন কি আপনার বাড়িতে থাকতে পারি? রুস্তম বলল, অবশ্যই পারেন। চণ্ডীবাবু বললেন, স্যার, আপনার জন্যে আমার কিছু করতে ইচ্ছে করে। কি করব বুঝতে পারি না। আমার শক্তি নাই, সামর্থ্য নাই, জ্ঞান বুদ্ধিও নাই। আপনাকে কিছু করতে হবে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর খুবই খারাপ। কি হয়েছে বলুন তো? হাঁপানি আগেই ছিল, এখন বেড়েছে, আর কিছু না। হাসপাতালে ভর্তি করে দিই। কিছুদিন হাসপাতালে থেকে সুস্থ হয়ে ফিরে আসুন। আমি হাসপাতালে যাব না, আপনার আশেপাশেই থাকব। বেশ তো, থাকুন। চণ্ডীবাবুর দাখিল হবার পরদিনই ফিটবাবুকে দেখা গেল। তার সবকিছুই আগের মতোই আছে, শুধু টায়ের রং বদল হয়েছে, এখন টায়ের রং সবুজ। রুস্তম সাইকেল নিয়ে বের হচ্ছে, তখন ফিটবাবুর সঙ্গে দেখা। সে ছুটে এসে গেট খুলতে খুলতে বলল, স্যারের কিছু লাগবে? কিছু লাগবে না। স্যার কি ভালো আছেন? হ্যাঁ, ভালো। স্যার, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি নামবে। আজ সাইকেল নিয়ে বের না হলে ভালো হয়। রুস্তম বলল, কোনো অসুবিধা নেই, না হয় কিছুক্ষণ বৃষ্টিতে ভিজব। স্যার, আমি কি একটা ছাতা নিয়ে পিছনে পিছনে আসব? না, আপনি ফিরে এসেছেন এটা দেখে ভালো লাগছে। যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না। স্যার, আমাকে তুমি করে বলবেন।
আচ্ছা, বলবো। রুস্তম সাইকেল নিয়ে বের হবার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামল। ঢাকা শহরের রাস্তাঘাট অদ্ভুত। আকাশে ঘন কালো মেঘ দেখা গেলেই রাস্তায় পানি উঠে যায়, বৃষ্টি পড়ার প্রয়োজন হয় না। মাথায় বৃষ্টি পড়ছে, রাস্তায় পানি। রুস্তম পানি কেটে এগুচ্ছে। তার চমৎকার লাগছে। প্রণাসবাবুর মৃত্যুর ব্যাপারটা নতুন করে মাথায় এসেছে। ঝড় বৃষ্টির রাতে তার মৃত্যু হলে কেমন হয়? পথের পাঁচালী উপন্যাসে দুর্গার মৃত্যু যেমন হল। রুস্তম প্রণাসবাবুর মৃত্যুর বিষয়টা মাথায় সাজাতে সাজাতে এগুচ্ছে। প্রণাসবাবুর মৃত্যু, ঝড় বৃষ্টির রাত। সন্ধ্যা থেকে বৃষ্টি, শোষো বাতাস। মিউনিসিপ্যালিটি ইলেকট্রিসিটি বন্ধ করে শহর অন্ধকার করে দিয়েছে। প্রণাসবাবু বৃষ্টিতে কাকভেজা হয়ে ঘরে ফিরলেন। স্ত্রীকে বললেন, গরম পানি করো তো, ড্রেনে পড়ে গিয়েছিলাম, পা কেটেছে, একটা টিটেনাস ইঞ্জেকশন নেওয়া দরকার। প্রণাসবাবুর স্ত্রী বললেন, কি সর্বনাশ, রক্তে তো তোমার পাজামা ভিজে গেছে, এতটা কাটল কিভাবে? কথা বলে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি পানি গরম করো। চণ্ডীবাবু ফেরার দুদিন পর বৃহস্পতিবার দুপুরে আর্টিস্ট ফিরে এলো। মনে হয় সে বিরাট কোনো ঝামেলার ভেতর দিয়ে গিয়েছে। চোখ মুখ শুকনা, গায়ের কাপড় নোংরা, পায়ে জুতা নেই, হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, বাম চোখের চারপাশে কালো ছোপ, চোখ লাল হয়ে আছে, চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। রুস্তম বলল, আপনার এই অবস্থা কেন? 2 রাত হাজতে ছিলাম, পুলিশ মারবে। হাজতে ছিলেন কেন? পুলিশ ধরে নিয়ে গেছে, এই জন্যে ছিলাম। ইচ্ছা করে কেউ হাজতে যায়? হাজত তো হোটেল না। পুলিশ ধরল কেন? এত প্রশ্নের জবাব তো দিতে পারবো না। এখন গরম পানি দিয়ে স্নান করব, তারপর আগুন গরম 1 কাপ চা খাবো। 7 দিন গোসল করি নাই। 2 দিন ছিলেন হাজতে, 7 দিন গোসল করেননি কেন? আপনার কাছে কৈফিয়ত দেব কি জন্যে? আপনি কি অ্যাটর্নি জেনারেল? সিগারেট আনিয়ে দিন। 2 দিনের সিগারেটের একটা টানও দিতে পারি নাই। টাকা নাই যে কাউকে দিয়ে সিগারেট আনাবো। রুস্তম বলল, সিগারেট আনিয়ে দিচ্ছি। আপনার একটা ভালো খবর আছে। ভালো খবরের আমি গুষ্টি কিলাই। আগে গোসল, তারপর গরম চা সিগারেট, তারপর ভাত খেয়ে ঘুম। আপনার বদ দুলাভাইটা শুনেছি বাড়িতে নাই। ঠিকই শুনেছেন, উনি মালয়েশিয়ায়। থাক বেটা মালয়েশিয়াতে, আর আসবি না। তোকে বাংলাদেশের প্রয়োজন নাই। আমি একজন আর্টিস্ট মানুষ, আমাকে সিঁড়িতে ধাক্কা দিয়েছে, একটু হলে পা পিছলে পড়তাম। হোসেন মিয়া 8 ঘণ্টা সময় নিয়ে গোসল করল, গরম চায়ের সঙ্গে সিগারেট খেল। একটা সিগারেটের অর্ধেক শেষ হয়েছে, এর মধ্যেই অন্য আরেকটা সিগারেট বের করে দেয়াশলাইয়ের পাশে রেখে দিয়েছে। সে বসেছে রুস্তমের ঘরে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুস্তমের আঁকা ছবির দিকে। এই ছবি আপনি এঁকেছেন? জি। চোখের পাপড়ি কোবাল্ট ব্লু দিয়ে এঁকেছেন? জি। চোখের মণিতে লেমন ইয়েলো দিয়েছেন কেন? চোখ কোমল করার জন্য। মেয়েটা কি ফিরে এসেছে? না। মন থেকে ছবি এঁকেছেন? জি। ছবিটা যে অসাধারণ হয়েছে এটা বুঝতে পারছেন? না। এমন ছবি একটা এঁকে মরে গেলে কোনো ক্ষতি নেই। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে কি মনে হচ্ছিল জানেন? মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে মেয়েটা কথা বলে উঠবে। ছবি আঁকা নিয়ে আপনাকে অনেক কঠিন কঠিন কথা বলেছি, ফালতু উপদেশ দিয়েছি, আপনি ক্ষমা করবেন। রুস্তম বলল, আপনার ভালো খবরটা কি এখন বলবো? হোসেন মিয়া ছবি থেকে চোখ না সরিয়ে বলল, বলুন। ফ্রান্স দূতাবাস থেকে চিঠি এসেছে। ফ্রান্স সরকার আপনাকে একটা স্কলারশিপ দিয়েছে, 1 বছরের স্কলারশিপ, সব ফ্রি। হাত খরচ হিসেবে সপ্তাহে 50 ইউরো করে পাবেন। এত বড় খবরেও হোসেন মিয়ার ভাবান্তর হল না। সে ছবির দিকেই তাকিয়ে রইল। হোসেন মিয়া বলল, মুনিয়া মেয়েটাকে এই ছবিটি দেখানো দরকার। মুনিয়া তো রোজই দেখে। তার মানে? মানে আপনি বুঝবেন না, এটা আমার মনের একটা রোগ। হোসেন মিয়া পিড়পিড় করে বললেন, ভাই, যে হাতে আপনি ছবিটা এঁকেছেন সে হাতটা দিন। আমি আপনার হাতে চুমু না খাওয়া পর্যন্ত শান্তি পাব না। বছর ঘুরে নতুন বছর এসেছে। সামিনার 2 কন্যা ডাবল স্ট্রলারে শুয়ে বড় শপিং মলগুলোতে যাচ্ছে। সামিনার সঙ্গী আমিন। বাচ্চা দুটিকে এক মুহূর্ত না দেখে সে থাকতে পারে না। সে এখন কোনো ব্যবসা দেখে না। মুখে বলে, সব গোল্লায় যাক, মেয়ে দুটা ঠিক থাকলেই আমি ঠিক। 2টা ফুটফুটে মেয়ে পাশাপাশি শুয়ে আছে। এই দৃশ্য অনেকেই অবাক হয়ে দেখে, মুগ্ধ চোখে বলে, কি সুন্দর, কি সুন্দর। আমিনের খুবই চিন্তা হয়, নজর লাগবে না তো। সেই স্ত্রীকে কানে কানে তার দুশ্চিন্তার কথা জানায়। সামিনা বলে, দুজনকেই কালো মোজা পরিয়ে রেখেছি, নজর লাগবে না। হোসেন মিয়া চলে গেছে ফ্রান্সে। সেখানে সে ভালোই আছে,
অবসর সময়ে অপূর্ব সব ওয়াটার কালার করছে। বিষয়বস্তু বাংলার গ্রাম। তার অনেক ছবিতে শান্ত দিঘির জলের পাশে একটি তরুণীকে বসে থাকতে দেখা যায়। তরুণীর চেহারার সঙ্গে মুনিয়ার সাদৃশ্য আছে। বিভাস দার্জিলিংয়ে পড়তে গেছে। যাওয়ার সময় বাবার সঙ্গে দেখা করতে এসে হঠাৎ বাবাকে জড়িয়ে ধরে সে খুব কাঁদল। রুস্তম বলল, কাঁদছ কেন বাবা? বিশ্বাস করো, সারাক্ষণ তুমি আমার পাশেই থাকবে। আমার খুব ভালো একটা অসুখ হয়েছে। এই অসুখের কারণে আমি আমার পছন্দের যে কোনো মানুষকে আমার পাশে বসিয়ে রাখতে পারি। বাবা, তোমার কথা বুঝতে পারছি না। আমি নিজেও বুঝতে পারি না। নিজের কাছেও মাঝে মাঝে অদ্ভুত লাগে। মনে করো তুমি দার্জিলিংয়ে পড়ছ। হঠাৎ আমার ইচ্ছা হলো তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করি। ইচ্ছাটা হওয়া মাত্র তোমাকে আমি আমার সামনে দেখব, তোমার সঙ্গে কথা বলতে পারব। কম্পিউটার দিয়ে? আমার মা আমাকে একটা ল্যাপটপ দিয়েছে। ল্যাপটপের সামনে বসে আমি যখন মার সঙ্গে কথা বলবো, তখন মা তার কম্পিউটারে আমাকে দেখতে পাবে। রুস্তম বলল, অনেকটা সেরকমই, শুধু কম্পিউটার নেই। বিভাস বলল, মনে হয় তোমার মাথার ভেতর আছে। আমাদের সায়েন্স মিস বলেছেন মানুষের ব্রেইন খুব পাওয়ারফুল কম্পিউটার। হতে পারে। মানুষের ব্রেইনে অনেক মেগাবাইট মেমোরি। মেগাবাইট কি তুমি জানো? না। তুমি সায়েন্সে দুর্বল, তাই না? হ্যাঁ। চাঁদ যে একটা আয়না, এটা জানো? না। আমাদের সায়েন্স মিস বলেছেন চাঁদ একটা আয়না। এই আয়নায় সূর্যের আলো পড়ে। আয়না সেই আলো পৃথিবীতে পাঠায়। তোমাদের সায়েন্স মিস তো অনেক গুছিয়ে কথা বলেন। আমাদের সায়েন্স মিসের নাম মিস রুমা। তুমি যে ছবিটা আঁকছ, মিস রুমা সেই ছবির মতো সুন্দর। তোমাকে একটা গোপন কথা বলবো বাবা। বলো। কাউকে কিন্তু বলতে পারবে না। কাউকে বলবো না। আমি বড় হয়ে সায়েন্স মিসকে বিয়ে করব। আমি কি সেই উৎসবে থাকতে পারবো? দাওয়াতের কার্ড কি পাঠাবে? বিভাস হালকা গলায় বলল, মা তোমাকে কার্ড পাঠাতে দিবে না। তুমি তো পাগল, এই জন্যে। পাগলদের কোনো অনুষ্ঠানে ডাকতে হয় না। পাগলরা ঝামেলা করতে পারে। তাও ঠিক। আমার গত জন্মদিনে এই জন্যে মা তোমাকে দাওয়াত করেনি। মা ভালো করেছে না? হ্যাঁ। মিস রুমা জন্মদিনে এসেছিলেন। তিনি আমাকে একটা অটোগ্রাফের বই দিয়েছেন। বইটা আমি নিয়ে এসেছি। বাবা, তুমি আমার অটোগ্রাফ বইতে কিছু লিখে দাও। রুস্তম লিখল, দিঘির কালো জলে আনন্দে ভেসে চলে অলৌকিক এক চন্দ্রহাস, আমাদের ছোট্ট বিভাস। ডা রেনুবালা বিদেশি এক বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে চলে গেছেন। রুস্তমের চিকিৎসা বন্ধ। রেনুবালা প্রায় নিউ জার্সি থেকে রুস্তমকে টেলিফোন করেন। তার উপন্যাস কেমন এগোচ্ছে জানতে চান। তিনি রুস্তমকে একটা বইও পাঠিয়েছেন, ব্রেন অ্যান্ড মাইন্ড। মাসে একবার তিনি টেলিফোনে দীর্ঘ সময় ধরে রুস্তমের সঙ্গে কথা বলেন। টেলিফোনে তার গলা কিশোরীদের গলার মতো শোনায়। তার কথা শুনতে রুস্তমের খুব ভালো লাগে। রুয়াদে সাহেব। জি। রিয়েলিটির নানান রূপ আছে, এটা কি জানেন? না। একজন স্লিপ ওয়াকার যখন ঘুমের ঘোরে হেঁটে বেড়ায়, তখন সেটাই তার কাছে রিয়েলিটি। যারা তাকে হাঁটতে দেখছে তাদের রিয়েলিটি কিন্তু ভিন্ন, বুঝতে পারছেন? বুঝার চেষ্টা করছি। আমরা যখন স্বপ্ন দেখি তখন স্বপ্নটাই আমাদের কাছে বাস্তব, আবার যখন জেগে উঠি তখন জাগ্রত অবস্থাটাই বাস্তব। সমস্যা হচ্ছে একজন মানুষের কি দুই ধরনের বাস্তবতা থাকতে পারে? আপনার কি মনে হয়? জানি না। থাকতে পারে। আপনি যেমন অনেক বাস্তবতা নিয়ে বাস করছেন। আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি একটা বাস্তবকে অন্য একটা বাস্তবের সাথে আলাদা করার চেষ্টা করছেন না। আচ্ছা, অন্য প্রসঙ্গে কথা বলি। মুনিয়া নামের যে মেয়েটির ছবি এঁকে আপনি শেষ করেছেন, সে কি ফিরেছে? না। তাকে খুঁজে বের করার কোনো চেষ্টা কি করেছেন? না। না কেন? ইচ্ছা করলেই তো মুনিয়াকে আমি আমার সামনে উপস্থিত করতে পারি। তাকে খুঁজে বের করার দরকার কি? তাও ঠিক। আমি এখন টেলিফোন রেখে দেব। আপনি কি কিছু বলতে চান? চাই। বলুন, আমি শুনছি। আমার ছেলে বিভাস বড় হয়ে তার সায়েন্স টিচার মিস রুমাকে বিয়ে করবে। শুনে ভালো লাগলো। আর কি বলবেন? আমি খুব আনন্দে থাকার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আপনি পারবেন। প্লিজ ডোন্ট গিভ আপ। সাইকেলে বৃষ্টিতে ঘুরে ঘুরে রুস্তম জ্বরে পড়েছে। প্রবল জ্বর। থার্মোমিটার দিয়ে মাপা হয়নি বলে কত জ্বর জানা যাচ্ছে না। তার বিছানা জানলার পাশে। তার সময় কাটছে জানলা দিয়ে বৃষ্টি ভেজা আকাশের দিকে তাকিয়ে। আকাশে মেঘের কত না অদ্ভুত খেলা। রুস্তমের মনে হচ্ছে সে তার বাকি জীবনটা বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে।
শ্রাবণ মাসের সন্ধ্যা, আকাশে ঘন কালো মেঘ, যে কোনো মুহূর্তে বর্ষণ শুরু হবে। রুস্তমের বাড়ির গেটের কাছে রেক্সিনের সুটকেস হাতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার শাড়ি মলিন, চেহারা মলিন। সে ভেতরে ঢোকার সাহস সঞ্চয় করতে পারছে না। ঘন ঘন ঢোক গিলছে। সে কাঁদছে, তার চোখ ভর্তি টলটলা পানি। মেয়েটার নাম মুনিয়া। বারান্দা থেকে মেয়েটিকে চণ্ডীবাবু প্রথম দেখলেন। অভয় দেওয়ার মতো গলায় বললেন, ভেতরে চলে যাও মা, স্যার আছেন। স্যার থাকতে আমাদের ভয় কি? মুনিয়া বললেন, ভালো আছেন দাদু? চণ্ডীবাবু বললেন, ভালো আছি মা। আমার স্যার ভালো আছেন? স্যারের জ্বর, 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ। আমার শরীরের যে অবস্থা, দোতলায় উঠে যে একবার দেখব সে উপায় নেই। মুনিয়া সিঁড়ি ভেঙে ধীরে ধীরে দোতলায় উঠছে। তার শরীর কাঁপছে। মুনিয়ার মা মারা গেছেন। তার কোথাও যাওয়ার জায়গা নেই। মুনিয়ার প্রতি লেখক হুমায়ুন আহমেদের শুভেচ্ছা। জীবন তার মঙ্গলময় বাহু দিয়ে মেয়েটিকে স্পর্শ করুক, এই শুভকামনা। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি। পড়ছিলাম এর 4র্থ ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।